জানেন নিশ্চয়ই গত 13ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রায় বন এরিয়ায় অর্থাৎ বনাঞ্চলে যে সমস্ত আদিবাসী মানুষরা থাকে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একটি রায় বেরিয়েছে যে সারা ভারতবর্ষের প্রায় 21টি রাজ্যের আদিবাসী মানুষ যারা বন অধিকার আইন 2006 অনুসারে জমির পাট্টা পাননি কিংবা বনে থাকার অধিকার সরকারি নথি যারা পাননি তাদেরকে আগামী 27 জুলাইয়ের মধ্যে উচ্ছেদ করা হবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন স্বাধীনতা পরবর্তীকালে সারা ভারতবর্ষের আদিবাসী মানুষ যারা বনাঞ্চল এরিয়ায় দীর্ঘদিন ধরে বসবাস করেছিলেন তাদের থাকার জন্য কোনো পাট্টা ছিল না। তারা যে জমিতে ছিলেন যেখানে চাষবাস করছিলেন প্রতিনিয়ত তাদেরকে বন দপ্তরের যারা আধিকারিক ছিলেন তাদেরকে উচ্ছেদের ভয় দেখাতেন, তাদেরকে তাড়াতেন, বনাঞ্চল এরিয়ায় চাষ করা জমির জায়গা সেগুলো নষ্ট করে দিতেন। গত 2006 সালে ভারত সরকারের এবং তৎকালীন যিনি কেন্দ্র সরকার ছিলেন সেই কেন্দ্র সরকারের উদ্যোগে বনাঞ্চল এরিয়ায় আদিবাসী মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে বনাঞ্চল এরিয়ায় থাকেন তারা যাতে পাট্টা পান এবং তারা যাতে সেই চাষ জায়গার জমির আইনি স্বীকৃতি পান তার জন্য 2006 সালের বনাধিকার আইন অর্থাৎ ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 পাস হয়। স্বাধীনতার পরবর্তীকালে সারা ভারতের প্রায় 21টি রাজ্যের মানুষ এই 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে তারা জমির পাট্টা অনেকে পেয়েছিলেন, আবার খুব সামান্য কোনো কারণে অশিক্ষিত অনেকে ছিলেন যারা আইন সম্বন্ধে জানতেন না, তারা সেই পাট্টা তারা পাননি। 2006 সালের এই পাট্টা পাওয়ার পরে বনাঞ্চল এরিয়ায় আদিবাসীরা যখন স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করছিলেন তখনই নেচার কনজারভেশন ট্রাস্ট, টাইগার রিজার্ভ কনজারভেশন ট্রাস্ট এবং অন্যান্য এনজিও কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা মামলা করেন। কিন্তু আমরা দীর্ঘদিন দেখে এসেছিলাম 2006 আদিবাসী মানুষগুলোকে বনের এরিয়ার অধিকার দেওয়ার জন্য সরকারের যে প্রচেষ্টা ছিল, তো সরকারের মধ্যে কিছু এনজিও ছিল এবং সরকারি কিছু আধিকারিক ছিলেন, তারা কখনো চাননি আদিবাসীগুলো জমির অধিকার পাক, বনাঞ্চল এরিয়ায় স্থায়ীভাবে বসবাস করার অধিকার পাক। তাই যতবারই এই মামলা সুপ্রিম কোর্টে গেছে ততবারই বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্র সরকারের পরিবেশ মন্ত্রক, বনাধিকার দপ্তর, ট্রাইবেল অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের আইনজীবী, প্রায় 200 জন আইনজীবী সুপ্রিম কোর্টে তারা উপস্থিত থেকেছেন। কিন্তু কখনো এনজিওগুলো যে অভিযোগগুলো তুলেছিল তারা বলেছিল আদিবাসীদের জন্য বনাঞ্চল এরিয়ার বনের গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তারা বলেছিল আদিবাসীদের জন্য বনের পশু সংখ্যা কমে যাচ্ছে। এনজিওদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রত্যুত্তরে রাজ্য এবং কেন্দ্র সরকারের 200 জন আইনজীবী তারা কোনো অভিযোগের সদুত্তর না দিয়ে তারা নীরব থেকেছেন। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আইনজীবীদের এই নীরব থাকার কারণ যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো তারা এনজিওদের সাথেও চেয়েছিলেন আদিবাসীগুলোর 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট বাতিল করা হোক এবং যে সমস্ত আদিবাসীগুলো 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে জমি পাননি তাদেরকে বিতরণ করা হোক। কিন্তু বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন এনজিওদের অভিযোগের কোনো সারবত্তা নেই। আপনারা আজকে হয়তো জানবেন যতগুলো বনের বিভিন্ন পশু মারা গেছে তাদের চামড়া বিক্রি করা হয়েছে, তার সঙ্গে আদিবাসীগুলো আজ অবধি কোনোভাবে জড়িত ছিল না এবং আজ অবধি জড়িত নয়। আজকে হেক্টরের পর হেক্টর বনের এরিয়ার যে কাঠগুলো কাটা হচ্ছে, জঙ্গলগুলোকে কেটে সাফ করে দেওয়া হচ্ছে, রাজ্যের উন্নয়নের জন্য রাস্তা তৈরির কাজে সেই সমস্ত জঙ্গলের কাঠগুলো লাগছে। আদিবাসী মানুষগুলো এই গাছ কাটার সাথে কোনোভাবে যুক্ত নয়। কিন্তু 2016 সালের 29 জানুয়ারি যখন এই কেস একদম লাস্ট অবস্থার শুনানি চলে আসে, অর্থাৎ শেষ শুনানি যখন হয়
সেই সময় সুপ্রিম কোর্টের যারা বিচারপতি ছিলেন তারা বলেছিলেন আদিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে আপনাদের কিছু যদি বক্তব্য থাকে আপনারা বলুন। আমরা অবাক হয়ে গেলাম, লক্ষ্য করলাম সারা ভারতের 21টি রাজ্যের আইনজীবী, কেন্দ্র সরকারের যতগুলো এজেন্সি ছিল সমস্ত আইনজীবীগুলো তারা কোনো প্রতিবাদ করলেন না। তাই গত 2018 তারিখের 13ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দিতে বাধ্য হয় যে সমস্ত আদিবাসী পরিবার এবং বনবাসী যারা 2006 অনুসারে জমির পাট্টা পাননি তাদেরকে বিতরণ করতে হবে। বিভিন্ন বেসরকারি পরিসংখ্যানে, সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে 10 লক্ষের মতো আদিবাসী পরিবার, কিন্তু বিভিন্ন বেসরকারি পরিসংখ্যান যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব প্রায় 1 কোটির উপর আদিবাসী মানুষ উচ্ছেদের মুখে আজকে রয়েছে। আদিবাসী মানুষগুলোর আন্দোলন এবং বিভিন্ন সংস্থার আন্দোলনের চাপে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ আনেছেন, কিন্তু আমরা স্থগিতাদেশ চাইনি। আমরা চাইছি 2018 সালের 13ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, অর্ডিন্যান্স দিয়েছে, এই রায়টাকে বাতিল করতে হবে। এই রায় যদি বাতিল না হয়, আজকে হয়তো স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে আটকানো হয়েছে, কিন্তু এই নির্বাচন পেরিয়ে যাওয়ার পর আমাদের মনে হচ্ছে এই স্থগিতাদেশ থাকবে না, আদিবাসী উচ্ছেদ হবেই। কেন 21টি রাজ্যের মুখ্য সচিব তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা 27শে জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টের রায় তারা মানতে বাধ্য থাকবে। তাই ভয়ঙ্কর এই সময়ে আদিবাসী মানুষগুলোর বিরুদ্ধে যে রাষ্ট্রের ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। তবেই আগামী দিনে আদিবাসীদের অধিকার সুরক্ষিত থাকবে, তবেই আগামী দিনে আদিবাসীদের মানুষগুলো তারা সংবিধানের অধিকার তারা পাবেন, তারা অর্জন করতে পারবেন। আজকে শুধু আদিবাসী উচ্ছেদ নয়, আগামী দিনে উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনারা নিশ্চয় জেনেছেন যে 13 পয়েন্ট রোস্টার সারা ভারতবর্ষে আজকে চালু হয়েছে। এই 13 পয়েন্ট রোস্টার বিভিন্ন উচ্চশিক্ষা ক্ষেত্রে, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে যারা লেকচারারশিপ নেন, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি করেন, সেই সমস্ত ক্ষেত্রে আগামী দিনে আদিবাসী মানুষ, দলিত এবং অন্যান্য অগ্রসর শ্রেণীর মানুষ যাতে অগ্রাধিকার না পায়, যাতে তাদের সুযোগ সুবিধা না পায়, তার ব্যবস্থা আজকে চালু হয়ে গেছে। অর্থাৎ আমরা ভাবতে থাকবো আজকে যে সমস্ত আদিবাসী ছেলেমেয়েরা আগামী দিনে কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছেন, বিভিন্ন ডিগ্রি অর্জন করছেন, সেই ডিগ্রি বিফলে যাবে। অর্থাৎ 13 পয়েন্ট রোস্টারের এমন একটা ব্যবস্থা রয়েছে সেখানে SC, ST, OBC ছেলেগুলোর কোনো রকমের সুযোগ সুবিধা থাকবে না। আদিবাসী ছেলেগুলোর যেখানে আগে 100 পয়েন্ট রোস্টার অনুসারে তাদেরকে সংবিধানের তাদের যে অধিকার, রিজার্ভেশনের যে অধিকার দেওয়া হয়েছিল, 13 পয়েন্ট রোস্টার করে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আগে যে কোনো বিশ্ববিদ্যালয়ে, যে কোনো কলেজে যতগুলো খালি অর্থাৎ শূন্য পদ বেরোতো তার মধ্যে আদিবাসীদের জন্য 6% রিজার্ভেশন বাধ্যতামূলক ছিল। অর্থাৎ 1 থেকে 6-এর মধ্যে নিয়োগ হলে 6 নম্বরের সংখ্যাটা আদিবাসী অর্থাৎ ST মানুষের জন্য থাকবে। কিন্তু নতুন ব্যবস্থায় একটা কলেজের, একটা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের উপর সংরক্ষণ চালু হবে। অর্থাৎ একটা কলেজের বিভিন্ন বিভাগ একসাথে 100টা শূন্যপদ কখনো তৈরি হয় না। একটা বিভাগে 5 থেকে 6টা করে শূন্যপদ তৈরি হয়। আর 13 পয়েন্ট রোস্টারের নিয়ম হচ্ছে যদি 1 থেকে 14টা সংখ্যার শূন্যপদ তৈরি না হয় তাহলে 14তম সংখ্যায় আদিবাসী ছাত্রের কোনো অগ্রাধিকার থাকবে। আর আপনারা নিশ্চয় জানেন
একটা কলেজে একটা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 14টার সংখ্যার শূন্য পদ কখনোই কোনোভাবে তৈরি হয় না। তাই আগামী দিনে আদিবাসী, দলিত এবং অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত সারা ভারতবর্ষে শুরু হয়েছে। এর বিরুদ্ধে ভারত জাকাত মাঝি পারগনা মহল, এখানকার নদিয়া 24 পরগনা মাঝি মাডোয়া এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন, দলিত সংগঠন, অনগ্রসর শ্রেণীর সংগঠন সারা ভারতবর্ষে আন্দোলন শুরু করেছে। কিন্তু আজও অবধি এই 13 পয়েন্ট রোস্টারকে বাতিল করার কোনো রকমের প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে শুরু হয়নি। তাই বন্ধুগণ, যে সমস্ত আদিবাসী ছাত্রছাত্রীরা আপনারা আছেন, আমরা চাইব আজকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই আন্দোলন সংগঠিত হোক। কলেজে, বিশ্ববিদ্যালয় স্তর থেকে স্কুলগুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়ুক, যাতে আগামী দিনে আদিবাসী ছাত্রছাত্রী, দলিত এবং অনগ্রসর শ্রেণীর মানুষের অগ্রাধিকার বজায় থাকে। সংরক্ষণের সংবিধান অর্জিত সংবিধানে আমাদের যে সংরক্ষণের যে অধিকার, সেটাকে বাস্তবায়িত করা যায়। তার জন্য সর্বস্তরের মানুষকে আজকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারের এই ঘৃণ্য চেষ্টার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু 13 পয়েন্ট রোস্টার কিংবা আদিবাসী উচ্ছেদ শুধু আজকে সারা ভারতবর্ষে শুরু হয়নি। ভয়ঙ্কর যে ব্যবস্থা শুরু হয়েছে, আপনারা জেনে অবাক হবেন। আজকে আদিবাসী ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বড় বড় যতগুলো উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছে, IIM, IIT সহ অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে, যেখানে ক্যাপিটেশন ফি দিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি হতে হবে। একজন দরিদ্র আদিবাসী মানুষ যার সারা দিনের ইনকাম 100 থেকে 150 টাকা, যে সারা বছরে 5 থেকে 6 হাজারের টাকা বেশি সঞ্চয় করতে পারে না, সে তার ছেলে মেয়েকে 20 লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে বড় বড় ইনস্টিটিউশনে ভর্তি করতে পারবে, সেই স্বপ্ন মনে হয় আদিবাসী মানুষরা দেখে না। সংবিধানে অর্জিত যে ব্যবস্থা রয়েছে, সংরক্ষণের যে সুবিধা রয়েছে, সমস্ত আদিবাসী মানুষ, দলিত এবং অনগ্রসর মানুষগুলো যাতে শিক্ষার অধিকার পায়, সেই সুবিধাকে বাস্তবায়ন করার জন্য আজকে শিক্ষার অধিকার শেষ করে দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে, তার বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, তার বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। ভারত জাকাত মাঝি পারগনা মহল, নদিয়া 24 পরগনা মাঝি মাডোয়া এবং এখানকার অন্যান্য আদিবাসী গণসংগঠন যৌথভাবে যে সমস্ত আন্দোলনগুলো সংগঠিত করছেন, তাতে শুধু আমাদের এই এলাকায় আমরা কয়েকটা গ্রামে কিংবা কয়েকটা জায়গায় শুধু আন্দোলন করলে হবে না। এই আন্দোলন দুটো জেলার সর্বত্র বিভিন্ন জায়গাগুলোতে এই আন্দোলনকে সংগঠিত করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, আজকে ভারতের সংবিধানকে গত 2018 সালের 9 আগস্ট সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষ যেদিন বিশ্ব আদিবাসী দিবস পালন করছিলেন, ওয়ার্ল্ড ইন্ডিজিনাস পিপুলস ডে, সেদিন দিল্লির যন্তর মন্তরে কিছু ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠী ভারতের সংবিধানকে পুড়িয়ে দিয়ে আদিবাসীদের অস্তিত্বকে নষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু সারা ভারতবর্ষের আদিবাসী মানুষ যারা সংবিধান পুড়িয়েছিলেন, তারা দাবি তুলেছিলেন যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী মানুষ সংবিধান পুড়িয়ে আদিবাসীদের অধিকারকে নষ্ট করার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা জেনে অবাক হবেন, আজকে সংবিধানের বিরুদ্ধে কোনো রকমের আচার আচরণ করলেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। অথচ 2018 সালের 9 আগস্ট দিল্লিতে রাজধানীর বুকে ভারতের সংবিধান পুড়িয়ে দিয়ে যখনই আদিবাসী বিরোধী স্লোগান দেওয়া হলো, তার বিরুদ্ধে আজকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদিবাসী মানুষগুলো নিজেদের অধিকার রক্ষার জন্য তারা 1855 সালে সাঁওতাল পরগনায় তারা লড়াই সংগ্রাম করেছিলেন, যেটা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। আদিবাসী মানুষগুলো নিজেদের অধিকার রক্ষার জন্য তিলকা মাঝি, বিরসা মুন্ডার নেতৃত্বে সংগ্রাম করেছিলেন। তারা মৃত্যুকে কখনো ভয় পায় না। তারা নিজেদের অধিকারের জন্য তারা জানে
যদি জীবন দিতে হয় তারা জীবন দেবে। এই অঙ্গীকার আর এই শপথ নিয়ে আদিবাসী মানুষগুলো আজকে একত্রিত হচ্ছে। নিজেদের অধিকারকে সংরক্ষিত করার জন্য, নিজেদের অধিকারকে বাস্তবায়িত করার জন্য আজকে আদিবাসী মানুষগুলো রাস্তায় নেমে এসেছে। তাই বন্ধুগণ, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা এই আলোচনা সভায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। আজকে শুধু এখানে মেমোরেন্ডাম, আমরা এখানে স্মারকলিপি দিলেই আমাদের অধিকার আমরা অর্জন করব তেমন নয়। স্বাধীনতার পরে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলায় হাজার হাজার স্মারকলিপি দেওয়া হয়েছে। আজকেও কোনো দাবি কোনো সরকার আমাদের দেয়নি। তাই এই লড়াই শুধু আজকে এখানে সীমাবদ্ধ হবে এমন নয়। এই লড়াইকে আপনারা নিজেদের গ্রামে নিয়ে যাবেন, নিজেদের পাড়ায় নিয়ে যাবেন, নিজেদের বিভিন্ন এলাকায় প্রচার করবেন। এই আশা রেখে সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার, ফুল জোহার, ভারত জাকাত মাঝি পারগনা মহল।